দর্শক স্বাগত জানাচ্ছি টাইমস অফ বাংলাদেশের বিশেষ আয়োজন রিদম অফ টাইমসে। গানের এই আড্ডায় আজ আমাদের সাথে আছেন এই সময়ের জনপ্রিয় শিল্পী তাসনিম আনিকা। আনিকা, স্বাগত আপনাকে। খুব মিস করছিলাম, তো এত সুন্দর একটা অপরচুনিটি পেলাম আবার আড্ডা দেওয়ার আপনার সাথে, তো খুব ভালো লাগছে। অনেক ধন্যবাদ এবং আমাদের সময় দেওয়ার জন্য। গানের শুরুটা কিভাবে? গানের শুরুটা, আমার বাবা তো মিউজিশিয়ান ছিলেন, আমার বাবার ব্যান্ড ছিল, জ্যামিং ব্যান্ড। বাবার নাম হচ্ছে মইনুদ্দিন আহমেদ। তো বাবার সাথে কনসার্টগুলো দেখার খুব সুযোগ হয়েছে আমার ছোটবেলায়। তখন কিন্তু বড় বড় স্টেডিয়ামে কনসার্টগুলো হতো। আমি এমনও দেখেছি যে জেমস ভাই গান করছে এবং সবাই ফেন্ট হয়ে যাচ্ছে, অ্যাম্বুলেন্স নিয়ে যাচ্ছে দর্শককে। এই সিন কিন্তু আমি দেখেছি কতটুকু মানুষ ক্রেজি ছিল। এলআরবি পারফর্ম করছে, মাইলস পারফর্ম করছে। তো এই জিনিসগুলো না আমি ছোটবেলা থেকে দেখেছি, তাদের পারফরমেন্সগুলো, তারা কীভাবে গান করে, তাদের প্রতি যে মানুষের যে ক্রেজ, হ্যাঁ, ওই জিনিসগুলো আমি দেখেছি। আমার মনে হয় ওখান থেকেই ওই জিনিসটা আমার মধ্যে চলে এসেছে। আর যেহেতু বাবা মিউজিক করতেন, তো আমি ঘরেই দেখেছি একজন রকস্টারকে, তো ওটা আমার মধ্যে আমার মনে হয় যে কিছু দূর আমি রপ্ত করে ফেলেছি। অবশ্যই। এবং যে সময়টার কথা বলছেন, বাংলা ব্যান্ড মিউজিকের একদম স্বর্ণযুগ সেটা, এবং সারা বাংলাদেশে ছড়িয়ে গেছে বাংলা ব্যান্ডের গান, রক গান বিশেষ করে। এবং স্বাভাবিকভাবে আমাদের প্রজন্ম তো সেখানে প্রভাবিত হয়েছি আমরা সবাই। আপনি যতদূর জানি সবই যে প্রথম মডেলিং দিয়ে যাত্রা শুরু করেছিলেন। এটা আসলে মডেলিং না, আমি মিস চিটাগং 2008 নামক একটি সুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলাম। এটা একদমই শখের বশে, মজার ছলে বলতে পারেন যে সেখানে যাওয়া। সেটা চিটাগংয়েই হয়েছিল। তখন গিয়ে সেই প্রতিযোগিতায় আমি অংশগ্রহণ করি এবং সেখানে আমি মিস চিটাগং 2008 হওয়ার পরে যেটা হলো যে প্রাইজটা পেলাম, সেটা পাওয়ার পরেই আমি ওখান থেকে ওই জায়গাটা ওখানে ছেড়ে দিই এবং ওটা কখনো কন্টিনিউ করিনি। কিন্তু কেন না? কেন যেন ওটার প্রতি আগ্রহ ছিল না। আমি আসলে খুব চ্যালেঞ্জেস নিতে খুব পছন্দ করতাম। আমি আজকে এখানে, কালকে সেখানে নতুন নতুন কাজ করতে আমার ভালো লাগে। আমার কোনোদিন একই কাজ বেশিক্ষণ করতে ভালো লাগে না। তো এটার জন্যই হয়তো বা আমার ওটার প্রতি তেমন একটা ইচ্ছে ছিল না। আমি এর পর আবার ফ্যাশন ডিজাইনিংয়েরও একটি কম্পিটিশন হয়, ডিজাইনার্স হান্টের মতন, সেখানে পার্টিসিপেট করি এবং সেখানেও আমি ভালো একটা পজিশন পেয়েছিলাম। এরপরে সেই ক্ষেত্রে অনেক দিন কাজ করেছি অ্যাজ এ ডিজাইনার, পুরস্কারও জিতেছি। এরপর আবার নিজে বিজনেস করেছি, আমার একটা ইভেন্ট ফার্ম ছিল। তারপরে গিয়ে আমার পাওয়ার ভয়েসে ঢোকা। প্রতিটি স্টেপেই আপনি সফল এবং ভালোভাবে কাজ করেছেন এবং সবার ভালোবাসা কুড়িয়েছেন। আমি বলবো না আমি কতটুকু সফল হয়েছি, তবে আমি এটা বলবো যে আমি এক্সপিরিয়েন্স অনেক গ্যাদার করেছি আমার লাইফে এবং সবকিছুই আমি নিজে শিখে নিয়েছি। সে আমি বললাম না, আমার কাছে কোনো আমি মিউজিক কিন্তু কখনো শিখিনি। আমাকে অনেকে জিজ্ঞেস করে যে আমি গান শিখেছি নাকি, বা আমার ওস্তাদকে, আমার কখনো গান শেখা হয়নি। বা এই যে ডিজাইনারের ক্ষেত্রে আমি কখনো এটা শিখেছি নাকি, এটাও কখনো শিখিনি। তো আমি সবসময় প্রত্যেকটা জিনিস প্র্যাকটিক্যালি করতে খুব পছন্দ করি এবং সেখান থেকে জ্ঞান অর্জন করতে খুব পছন্দ করি। আসলে সঙ্গীত শেখার তো কোনো শেষ নেই এবং সারা জীবন আছে, সারা জীবন শিখতে থাকবেন, কাজ করতে থাকবেন। একটা গান শুনে ফেলি। হ্যাঁ, চলেন। কোনটা গাওয়া যায়? আমি আমার নিজের একটি পছন্দের গান করতে চাই, পরাণ বন্ধু। আশা করি সবার ভালো লাগবে। আমার পরাণ কান্দে তোরে লাগি, তুই বন্ধু দিস না রে ফাঁকি। আমার পরাণ কান্দে তোরে লাগি, তুই বন্ধু দিস না রে ফাঁকি। তোর লাগি দিমু পারি দূরতে পান্তর, তোর লাগি দিমু পারি দূরতে পান্তর। পরাণ বন্ধু তোরি লাগি বন্ধ চাইয়া বইসা থাকি, পার হইয়া যায় কত রাত্রি, পার হয় কত ভোর। যত দূরে থাকিস রে তুই, মনের মাঝে আছিস রে তুই। তোর লাগি পুইরা যায় রে আমারে অন্তর। না 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 না
আমার সরল প্রেমে সরল দিলে করল সুধা ঢেলে দিলে আমার সরল প্রেমে সরল দিলে করল সুধা ঢেলে দিলে আমি লগিনী করেছি জীবনটারে করিস না রে পর আমি লগিনী করেছি জীবনটারে করিস না রে পর পরাণ বন্ধু তোরে লাগি বন্ধ চাইয়া বৈশা থাকি পার হইয়া যায় কত রাত্রি পার হয় কত ভোর যত দূরে থাকিস রে তুই মনের মাঝে আছিস রে তুই তোর লাগে পুইরা যায় রে আমার অন্তর না 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 অনেক ধন্যবাদ, দারুণ লেগেছে গানটি এবং দর্শকদেরও ভালো লাগবে নিশ্চয়ই আমরা জানি। সঙ্গীতাঙ্গনের সার্বিক পরিস্থিতি কি দেখছেন, আসলে গানের পরিস্থিতিটা এখন কি? সত্যি কথা বলতে আগের মতন বিগ কনসার্টগুলা খুব মিস করছি। বড় বড় স্টেজগুলা, স্টেডিয়ামের বিগ শোজগুলা, যেখানে হাজার হাজার অডিয়েন্স হয়, সেটা বেশ অনেক দিন ধরে, আমি বলবো যে ইনফ্যাক্ট বছর হয়ে গেল যে আমরা ঠিক বড় আয়োজনের কনসার্টগুলা খুব একদমই পাচ্ছি না। এবং অনেকগুলো কনসার্ট কিন্তু ক্যান্সেলও হয়েছে একটার পর একটা দেশের পরিস্থিতির কারণে। তবে আমরা হোপ করছি যে এই সিচুয়েশনটা ঠিক হবে এবং আমরা আবারও সব শিল্পীরা সেই বড় বড় স্টেজগুলো, বড় বড় অনুষ্ঠানগুলোতে ফিরে যেতে পারবো। এবং এখন যেটা হচ্ছে যে আমি তো বেশিরভাগ সময় কর্পোরেট ইভেন্ট করে থাকি, সেক্ষেত্রে আমি কর্পোরেট ইভেন্টসগুলোতে আছি, সেগুলো উইচ ইজ মানে একদমই ক্লোজ ডোর ইভেন্টগুলোই হচ্ছে। এই মুহূর্তে আপনি যেমন গাইছেন, সমসাময়িক তো আরও অনেক শিল্পী আছে, তাদের আমি কয়েকজনের নাম বলবো, আপনি তাদের মূল্যায়ন করবেন। এবং কঠিন বিষয়, কারণ গানের মূল্যায়ন করার মতন যোগ্যতা তো আমার হয়নি, তবে আমার ভালো লাগা যে বিষয়টা, সেটা কি কারণে ভালো লাগে এইটুকু বলতে হবে। অবশ্যই। ধরেন আমরা শুরু করছি, আপনারা সমসাময়িকভাবে কাজ করতে একই সাথে, ধরেন ঐশীর কথাই বলছি। ঐশী তো আমার খুবই ফেভারিট একটা আর্টিস্ট এবং ও মানুষ হিসাবেও চমৎকার একটা মানুষ। ওকে খুব কাছ থেকে দেখার আমার সুযোগ হয়েছে, আমরা একসাথে আড্ডা দিতাম, আমরা ইভেন আমার প্রতিবেশীও। তো ঐশী প্রচণ্ড ট্যালেন্টেড একটা আর্টিস্ট এবং সে একজন ডাক্তার। লুইপা তো মানে অসাধারণ একজন সিঙ্গার। আমি বলবো যে আমাদের প্রজন্মের মধ্যে আমরা লুইপার মতন একটা আর্টিস্ট পেয়েছি, এটাও কিন্তু আমাদের জন্য একটা প্রাইসের মতন। ঝিলিক আমার খুবই ক্লোজ একটা ফ্রেন্ড, সে আমার খুব টাফ টাইমগুলোতে আমি তাকে পাশে পেয়েছি। সে বন্ধু হিসেবে চমৎকার, সিঙ্গার তো অসাধারণ, ওটা কিছু বলার নেই। আমি মাঝে মাঝে ওকে বলি যে তুই একজন সিঙ্গার তো অবশ্যই, বাট ইউ শুড ট্রেন আদার্স। কোনাল আপু তো অসম্ভব মজার একটা মানুষ। আই জাস্ট লাভ হার অ্যান্ড আই জাস্ট লাভ হার এক্সপ্রেশনস। ওনার গানের বিষয়ে আসলে মূল্যায়ন করার মতন তো যোগ্যতা আমার হয়নি, তবে আমি খুব পার্সোনালি ওনার এই জার্নিকে, ওনার এই মিউজিক্যাল জার্নিকে অনেক শ্রদ্ধা করি এবং আমি চাই যে উনি আমাদের সামনে আরও ভালো ভালো গান নিয়ে আসুক। অবন্তী সিথি খুবই ট্যালেন্টেড একটা আর্টিস্ট। ও যে একটা কাপ দিয়ে আগে একটা মিউজিক করতো, নিজে নিজে ক্রিয়েট করেছে, এটা খুবই ইনোভেটিভ ছিল এবং ওর পরে কিন্তু দেখেন এটা আর হয়নি, বা এর আগেও আমরা এটা পাইনি। খুবই ইনোভেটিভ, অসম্ভব ট্যালেন্টেড এবং আমরা বেশ কিছুদিন ধরে ওকে মিস করছি, কারণ সে আমার কাছে মনে হয় যে সে একটু তার ফ্যামিলিকে টাইম দিচ্ছে। আমি চাই যে সে আবারও সব কিছু শেষ করে দায়িত্বগুলো আবার মিউজিকে সময় দিক। অবশ্যই। আচ্ছা, যেমন আমরা জানি সিথি সম্প্রতি বিয়ে করেছেন এবং তার সংসার নিয়ে সে এখন একটু সময় কাটাচ্ছেন, আর
আপনার উপরে চাপটা কিরকম বাড়ি থেকে বা সবাই মিলে, কারণ এটা তো মেয়েদের জন্য কমন প্রশ্ন, বিয়ে করছো Right, কবে, right, right. ছেলেদের জন্য আমাদের দেশে। মানে যে কারো স্বাধীন জীবন তো কেউ পছন্দ করে না, না। সবাই চায় তারা বিয়েটা করে ফেলুক। হ্যাঁ। কিরকম চাপ সহ্য করতে হচ্ছে এখন? বেশ অনেক অনেক চাপই সহ্য করতে হয়, এবং মানে যেহেতু আমি আমার পরিবারের বড় মেয়ে, তো সেক্ষেত্রে আমাকে আরো আমার প্রতি এক্সপেকটেশনটাও বেশি, যে কখন বিয়ে করব। সব কাজিনসরা বলে, বোনরা বলে হ্যাঁ আমরা ওয়েট করছি। আমাদের অনেকে তো আমার ছোট বোনদের ড্রেসও কিনে বসে আছে যে আমার বিয়ের দিন কোনটা পরবে, ওটা রেডি। তো বাট কেন যেন হচ্ছে না বা হয়ে উঠছে না, কারণ কাজের ব্যস্ততা মিলে। আর আমি বিলিভ করি যে বিয়ে হচ্ছে একটা রিজিক, এটা যতক্ষণ পর্যন্ত আপনার সৃষ্টিকর্তা আপনার কাছে পৌঁছাবে না ততক্ষণ পর্যন্ত এটা হবে না। তো আমি দেখছি যদি পছন্দ হয় কখনো কাউকে, অবশ্যই আপনারা। বাবার সাথে কি কাজ করা হয় কিনা গানের, কারণ যেহেতু তিনিও মিউজিশিয়ান ছিলেন? হ্যাঁ, আমাদের ফ্যামিলি গেট টুগেদারে বা যখন সবাই একসাথে হই, তখন আমার বাবার একসাথে গান করা হয়। কোনো একটা স্পেশাল অকেশনে আমরা দুজন গান করি। আমার কাছে খুব ভালো লাগে, কারণ হচ্ছে বাবা এখনো চমৎকার গান করে, এখনো তার সুর একদম পারফেক্ট, মানে সেম ভয়েস কিভাবে এত বছর পরও আছে, এটা খুবই মানে আমি বলবো যে অস্বাভাবিক একটা ব্যাপার। বাট হি মেইনটেন্ড ইট, এবং সে নিজেও চর্চা করে, প্রায় চর্চা করে। আমি প্রায় আমার রুম থেকে শুনি যে সে গান প্র্যাকটিস করছে এই বয়সে এসেও। সো এগুলো আমাকে অনেক ইন্সপায়ার করে, এবং আমাদের ফ্যামিলি গেট টুগেদারে বা ফ্রেন্ডসের গেট টুগেদারে আমার বাবার সাথে আমার প্রায় গান করা হয়। বাহ, খুবই অসাধারণ একটি বিষয়, কারণ বাবা মেয়ের যখন একসাথে গান গাওয়া হয় এটা আসলে কিন্তু অন্য একটা মাত্রা পায়, খুব সুন্দর একটা এনভায়রনমেন্ট অবশ্যই তৈরি হয়, হ্যাভেনলি একটা এনভায়রনমেন্ট। হ্যাঁ। আমরা কি আরেকটা গান শুনে ফেলবো নাকি? হ্যাঁ, অবশ্যই। কোনটা শুনতে পারি তাহলে? আমারই আরেকটা গান পালাবি কোথায়। এই গানটা যখনই আমি মানে স্টেজে যাই, এই গানটা আমাকে না করে নামতে দেওয়া হয় না, এই গানটা আমাকে করতেই হয়। সো আপনাদের জন্য এই গানটা এখন করছি। অসংখ্য ধন্যবাদ। আর এই গানটাতেই তো নার্গিস ফাকরি, ইয়েস, এই গানটাতে নার্গিস ফাকরি পারফর্ম করেছিলেন, যেটা আমার জন্য খুবই একটা বড় অ্যাচিভমেন্ট, কারণ নিজের দেশের শিল্পীর গানে বিদেশি আর্টিস্ট অভিনয় করছেন, এটা একটা বড় বিষয়। শুরু করছি আমরা তাহলে। নেশা নেশা লাগে রে, নেশা লাগে মনে, যাবি রে তুই পুড়ে রূপেরই আগুনে। নেশা নেশা লাগে রে, নেশা লাগে মনে, যাবি রে তুই পুড়ে রূপেরই আগুনে। সাপের লেজে দিশে না পারা, চোখের নজরে যাবি যে মারা। পালাবি কোথায়, পালাবি কোথায়, আর নাই রে উপায়, নাই রে উপায়। পালাবি কোথায়, পালাবি কোথায়, আর নাই রে উপায়, নাই রে উপায়। একা একা লাগে রে, একা লাগে বনে, সবই হবে হবে রে, হবে যে গোপনে। একা একা লাগে রে, একা লাগে বনে, সবই হবে হবে রে, হবে যে গোপনে। এই বনে নাই রাজা, আমি যে রানী, আজ রাতে হবে চোখের মস্তানি। পালাবি কোথায়, পালাবি কোথায়, আর নাই রে উপায়, নাই রে উপায়। পালাবি কোথায়, পালাবি কোথায়, আর নাই রে উপায়, নাই রে উপায়। অসংখ্য ধন্যবাদ। খুবই জনপ্রিয় আপনার এই গানটি, সবখানে দেখেছি, বিশেষ করে কনসার্টে এই গানটি আপনি যখন করেন, যেটা বলছিলেন যে 90-এর দশকে যেই ব্যান্ডের কনসার্টগুলো আপনি দেখতেন, সেই উন্মাদনা এখনো তৈরি হয়, আমরা দেখি এটা। আর সামনের পরিকল্পনা কি তাহলে? সামনে
গান নিয়ে কাজ করতে চাই এবং যেহেতু অনেক দিন পালাবি কথার পরে আমার কোনো মিউজিক ভিডিও আমি এখনও রিলিজ করিনি, তা আমার প্রথম এখন একটাই টার্গেট, সেটা হচ্ছে নতুন গান নিয়ে দর্শকের কাছে আসা, বিকজ লাইভ পারফরমেন্স শোজ তো চলছেই এবং আরও কিছু নতুনত্ব আনতে চাই। প্রতিবারের মতন সবসময় কোনো না কোনো চমক আমি দিয়েছি অডিয়েন্সকে, সো আমি এবছরও ঠিক তাই অব্যাহত রাখতে চাই। এই মুহূর্তের যে সিচুয়েশন আমরা দেখছি, বাংলা গান নিয়ে, বাংলা গানের একটা ধারা চলছে দীর্ঘদিন ধরে, আমরা দেখছি রক মিউজিকের পরে পপের একটা জনরা চলছে এবং সেই সাথে এখন আমরা দেখছি হিপ হপ, র্যাপ থেকে শুরু করে নানা ধরনের ফিউশন চলছে, নানা ধরনের মিউজিক্যাল একটা ব্লেন্ড চলছে এবং সেখানে এক্সপেরিমেন্ট চলছে, কিন্তু নতুন ধরনের কাজ কি আসলে পাচ্ছেন খুব বেশি? ওয়েল, অফকোর্স আমি বলবো যে এখন সবাই অনেক রকমের জনরা নিয়ে কাজ করছে, নট অনলি পপ, নট অনলি রক, একটা জায়গায় কিন্তু আটকে নেই। সবাই একটু এখন ইডিএম বেস মিউজিক বানাচ্ছে, একটু নতুন নতুন কাজ করছে, নতুন নতুন মিউজিকের সাথে তারা কাজ করছে। হিপ হপ, লাইক R&B, এগুলো নিয়ে অনেক কাজ হচ্ছে। সো আবার অ্যাফ্রো পপ, এই মিউজিকগুলো অনেক এখন ইউজ করছে সবাই। সো আসছে এবং মানুষের টেস্ট চেঞ্জ হচ্ছে। মানুষ এখন হয় না যে এখন তো সব রকমের দেশের গানই মানুষ সবাই শুনে। আমরা এমন একটা যুগে প্রবেশ করেছি যখন দেখছি এআই নির্ভর একটা যুগ চলে আসছে এবং মিউজিক হচ্ছে এআইতে এবং লিরিক লেখা হচ্ছে এআই দিয়ে, সুর করা হচ্ছে, গাওয়া হচ্ছে, কম্পোজ করা হচ্ছে। তাহলে কি মিউজিশিয়ানদের প্রয়োজন শেষ হয়ে যাবে? আই ডোন্ট থিঙ্ক সো, বিকজ আমার কাছে এমন হয় যে অনেক সময় যেসব গান আমার রেকর্ড করতে যাই তার আগে যে ডেমোটা আসতো, আগে কিন্তু একটা আর্টিস্টকে দিয়ে গাইয়ে পাঠাতো, এখন কিন্তু এআই দিয়ে, এবং হচ্ছে এমনও হয়েছে যে আমার ভয়েসটা মানে করেই, লাইক ম্যাচ করেই এআই দিয়ে হচ্ছে গান পাঠানো হয়। তবে একটা এআই দিয়ে আপনি যে গানটা হবে, একটা হিউম্যানের এক্সপ্রেশন আর একটা এআই এক্সপ্রেশন সেম কখনোই হবে না। হিউম্যান টেক্সচার, হিউম্যান এক্সপ্রেশন, হিউম্যান ইমোশন, এটা কখনোই আসলে আপনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে হবে না। তো সেক্ষেত্রে আমার মনে হয় না যে এটা খুব একটা বেশি প্রভাব আছে, কারণ দিন শেষে আমরা যারা লাইভ আর্টিস্টরা আছি, যারা লাইভ মিউজিক করছি, আমাদের জায়গাটা সবসময় এভাবেই থাকবে। আমরা হয়তো গত 20 বছর আগেও দেখছিলাম যখন সফটওয়্যার টেকনোলজি যাত্রা শুরু হলো এবং মিডি প্লাগইনস, অনেক রকমের ইনস্ট্রুমেন্ট আসা শুরু হলো, তখন কিন্তু একটা ভয় চলে এসেছিল যে হয়তো অ্যাকুস্টিক বাদনযন্ত্র যেগুলো আছে, অ্যাকুস্টিক বাদ্যযন্ত্র যেগুলো আছে, হ্যাঁ, সেগুলোর কাজ কমে আসবে, বাদ্যযন্ত্রীদের প্রয়োজন শেষ হয়ে যাবে। কিন্তু আমরা কিন্তু এখন দেখছি বাদ্যযন্ত্রীদের বরং প্রয়োজন আরো বাড়ছে এবং এটা আসলে কিন্তু এক্ষেত্রেও এটাই প্রযোজ্য হবে আমার তাই ধারণা, যে আসলে এআই যতই আসুক এখানে আসলে রিয়েল মিউজিশিয়ানদের এখানে জায়গা থাকবে। অবশ্যই রিয়েল মিউজিশিয়ান, তাদের সাধনা কখনোই বৃথা যাবে না, আমি এটাই বিলিভ করি। অবশ্যই, আসলে লাইভ মিউজিকের তো বিকল্প নেই। তাহলে একটা লাইভ মিউজিক আমরা আরেকটা গান শুনেই ফেলি, যেহেতু আমরা লাইভ আছি দুজন মিলেই। যেহেতু আমি চাটগেয়া মেয়ে, আমি একটা চাটগেয়া গান আপনাদেরকে শোনাতে চাই, প্লিজ। আশায় আসিল তোয়ারে লই, বাইন্দু মেখান সুখের ঘর, আশায় আসিল তোয়ারে লই, বাইন্দু মেখান সুখের ঘর, সুখের বদল দুঃখ দিলা, সুখের বদল দুঃখ দিলা, কোন হারণে ভালোবাসার দাম না দিলা, ও তুই হন দোষাল ফাই, ভালোবাসার দাম না দিলা, মধু হয় হয় বিষ হাওয়াইলা, মধু হয় হয় বিষ হাওয়াইলা, কোন হারণে ভালোবাসার দাম না দিলা, ও তুই হন দোষাল ফাই, ভালোবাসার দাম না দিলা। প্রেম নদীতে ওই দূর টানো, আরে কেন বাই ফেলাই গেলা, প্রেম নদীতে ওই
অনেক ধন্যবাদ। Thank you. আসলে চট্টগ্রাম অঞ্চলের এত গান আছে এবং এগুলো এত এনরিচড এবং আসলে সমৃদ্ধ, এই চট্টগ্রামে বেড়ে ওঠা কি আসলে গানের জন্য বড় ভূমিকা রেখেছে কিনা, কি মনে হয়? আমার মনে হয় তাই, কারণ ওদিন আমি বলছিলাম একটা জায়গায় যে চিটাগং এমন একটা জায়গা যেখানে আপনার পাহাড়ও আছে, সমুদ্রও আছে, এমন একটা এনভায়রনমেন্ট, এমন একটা পরিবেশ আমার মনে হয় না বাংলাদেশের আর কোথাও আছে। তো সেই ক্ষেত্রে এই যে সমুদ্র আছে, এই ক্ষেত্রে পাহাড় আছে, এই যে কালচারটা, এই যে মিউজিকটা, এই যে এনভায়রনমেন্টটা, এটা অনেকটুকুই প্রভাবিত করে। এবং আমাদের চিটাগংয়ের মধ্যে সঙ্গীত চর্চা, মিউজিক চর্চা, এটা ঘরে ঘরে অনেক মিউজিশিয়ান আছে, অনেক আর্টিস্ট আছে, অনেক সিঙ্গার্স আছে, অনেক নৃত্যশিল্পী আছে এবং সবাই চর্চা করছে। আমার এটা সবচেয়ে ভালো লাগার জায়গা। এবং চিটাগং থেকে অনেক আর্টিস্ট, আমাদের সিনিয়ররা তো আছেনই, আমাদের প্রজন্ম বলেন বা আমাদের নেক্সট জেনারেশন বলেন, অনেকেই আসছে। অবশ্যই, সেই সাথে বাংলাদেশে ওয়ান অফ দ্য বেস্ট আর্টিস্টরাই কিন্তু বেশিরভাগই চিটাগং থেকে, আইয়ুব বাচ্চু, তপন চৌধুরী, পার্থ বড়ুয়া, এখান থেকে শুরু করে ইভেন আমাদের অর্ণব, এখনকার যারা গান করছে, রুটস তো চিটাগাং মূলত, এবং সেই সাথে শেফালি ঘোষরা থেকে শুরু করে আদি একটা পরম্পরা আছে আসলে চিটাগাংয়ের। চিটাগাংয়ের ভাষায় কি নতুন কোনো কাজ করছেন কিনা, গান করছেন কিনা? আমি চিটাগংয়ের ভাষায় নিজে একটা গান লিখেছি, সুর করেছি। সো এটা খুব ফাঙ্ক একটা গান, এটা নিয়ে আমি খুব আশাবাদী। কারণ হচ্ছে গিয়ে চিটাগংয়ের গান সবসময় হয় যে একটু মধুর হয়, একটু লাইক মনে খুব ইমোশন মাখা গানগুলো হয়। তা আমার এই গানটা একটু পপ, একটু লাইক ফাঙ্ক, এবং আমার মনে হয় যে চিটাগংয়ে যারা অডিয়েন্স আছে তারা খুব এনজয় করবে। এবং এটা আমি বেশ অনেকদিন আগে কোভিডের পরপরই শুরু করেছিলাম, বাট এরপর আর বের করা হয়নি। তা আমার খুব ইচ্ছা যে আমি এটা রিসেন্টলি বের করব। নিজে লিখেছেন? হ্যাঁ, আমি নিজে লিখেছি, নিজেই সুর করেছি। আচ্ছা, একটু শোনা যাবে কিনা? না, এটা একটা সারপ্রাইজ, এটা আমি শোনাতে পারছি না, বাট আমি ইনশাআল্লাহ রিলিজ করার পর অবশ্যই এই অনুষ্ঠানে এসে আপনাকে শুনিয়ে যাব। অবশ্যই, অসংখ্য ধন্যবাদ। সেই অপেক্ষায় আমরা থাকলাম। নতুন গান আসুক, তাহলে চিটাগাংয়ের ভাষায় আসুক। আপনি তো আসলে অনেকগুলো ভাষায় গান আমরা যতদূর জানি 4টি ভাষায় মোটামুটি আপনি চেষ্টা করি। হ্যাঁ, গান গেয়েছেন আপনি বিভিন্ন সময়ে, 4টি ভাষায় গেয়েছেন, অ্যারাবিক গেয়েছেন, আর কি আসলে গান? আমার অ্যারাবিক গানের প্রতি আসলে ইন্টারেস্ট একটু বেশি, কারণ এটা খুব কঠিন এবং কঠিন জিনিস, চ্যালেঞ্জ নিতে আমি খুব পছন্দ করি। ইংরেজি ভাষায় তো গান করাই হয়, হিন্দি করি, উর্দু গান করি এবং অ্যারাবিক। আমি শ্রীলঙ্কানও করেছি, শ্রীলঙ্কান গানও করা হয়েছে তাদের ল্যাঙ্গুয়েজে, নেপালি করেছি, ইভেন জাপানিজ গানও করেছি। আর রিসেন্টলি একটা ইভেন্টে গেছিলাম যেখানে বেশ অনেকজন, যে কোম্পানিটার জন্য আমি পারফর্ম করতে গিয়েছিলাম, সেই কোম্পানিটার তাদের ম্যানেজিং ডিরেক্টরস বা তাদের ওনার্সরা আর অল ফ্রম জাপান। অনেকগুলো ভাষা জানা, ভাষায় গাইতে পারা, এটা অনেক বড় যোগ্যতা। আমি বলবো না যে আমার পুরো প্রপার হয়, কারণ সবই তাদের অ্যাকসেন্ট আর আমার মিলবে না, তবে আমি কাছাকাছি যাওয়ার একটু চেষ্টা করি, কারণ আমি একটু প্র্যাকটিস করে ভাবেই যাই যেন লিরিকটা ভুলভাল না গাই। দীর্ঘদিন ধরে তো কাজ করছেন, অ্যালবামের কাজ করছেন, কনসার্ট নিয়ে বেশি ব্যস্ততা আছে, প্লেব্যাক নিয়ে আপনাকে খুব বেশি এই মুহূর্তে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, এটা আমি নিজেও ফিল করি এই গ্যাপটা, যে প্লেব্যাকে আমি ওভাবে কন্টিনিউ, মানে আমার যে কাজের যে একটা ধারাবাহিকতা, এটা এখানে নেই। কারণ এর আগে আমার প্লেব্যাকে কাজ করা হয়েছে, বাট ইদানিং কেন যেন করা হচ্ছে না। এটা সুযোগের, আমি বলবো যে অপরচুনিটি ওভাবে পাচ্ছি না, এটা সত্যি কথা বলতে, এখানে লুকানোর কিছুই নেই। কারণ সবাই কাজ করছে, ভালো কাজ করছে, বাট আমি বলবো যে নট অনলি মি, আমাদের আরও অনেকগুলো আর্টিস্ট আছে যারা আসলে এই জায়গাটাতে ডিপ্রাইভড। ভালো গান করার পরেও, ভালো সিঙ্গার হওয়ার পরেও তাদের এই জায়গাটার একটা অভাব বোধ আছে। তো আমি এটা কাউকে দোষও দিতে চাই না, কারণ সবারই, ডিরেক্টরসরা বলেন বা প্রডিউসার্সরা বলেন, সবারই একটা নিজের কমফোর্ট জোন আছে এবং তারা তাদের কমফোর্ট জোন থেকেই যাদের সাথে কমফোর্ট, তারা তাদের সাথে কাজ করতে আগ্রহী। বাট হয় না যে সবারই আসলে কাজ করার সুযোগ হওয়া উচিত, কারণ প্লেব্যাক এমন একটা জায়গা যেখানের প্রতি আর্টিস্টদেরও খুব ইন্টারেস্ট থাকে এবং আর্টিস্টদেরও সম্মানের জায়গা আমি বলবো। কারণ আমরা যখন আমাদের রুনালালা ম্যাডাম বলেন বা সাবিনা ইয়াসমিন ম্যাডাম বলেন, আমরা তাদেরকে কিন্তু প্লেব্যাক থেকেই পেয়েছি। তো এই কাজের এখন অনেক সিনেমা হচ্ছে, আমি চাই এবং আমি এটাই চাই যে আমি সহ আমাদের বাকি যে সহশিল্পীরা আছে সবাই নিয়মিত প্লেব্যাকে কাজ করুক। আনিকা, আজকের আড্ডার একদম শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। আজকের আয়োজন এখানেই শেষ করছি। আপনার একটি গান শুনতে শুনতে আজকে আমরা বিদায় নেব। তার আগে বিদায় নিয়ে আসছি দর্শকদের কাছ থেকে। দর্শক, এই ছিল আজকের আয়োজন। সঙ্গে থাকুন টাইমস অফ বাংলাদেশের। ইচ্ছে না উড়ে যায়
যাক নীলিমায়, স্বপ্নেরা ভেসে যায় দূর অজানায়। এটা আবার করি এই জায়গাটা। ওকে, সরি, হ্যাঁ হ্যাঁ, ওয়ান। ইচ্ছেরা উড়ে যায় যাক নীলিমায়, স্বপ্নেরা ভেসে যায় দূর অজানায়। ইচ্ছেরা উড়ে যায় যাক নীলিমায়, স্বপ্নেরা ভেসে যায় দূর অজানায়। ভাবনারা ছুঁয়ে যায় তোমায় আমায়, ওই চাঁদ ভিজে যায় প্রেম বরসায়। আধারের ক্যানভাসে জোনাক চলে, সুরে সুরে দুটি মন কথা বলে। আধারের ক্যানভাসে জোনাক চলে, সুরে সুরে দুটি মন